হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইনডাইরেক্ট ট্যাক্স ক্লাসেস। আজকের আমাদের ক্লাসটা আমরা শুরু করতে চলেছি। দ্য মেইন ডিসকাশন উইল বি রিলেটেড টু ট্যাক্সেবল ইভেন্ট অ্যান্ড সাপ্লাই। সো এই দুটো সিলেবাসে আছে, দিস আর দ্য আইটেমস দ্যাট উই আর গোয়িং টু কনসিডার। নাও হোয়াট ইজ ট্যাক্সেবল ইভেন্ট অ্যান্ড হোয়াট ইজ সাপ্লাই? সো সব থেকে প্রথমে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম ট্যাক্সেবল ইভেন্ট. So let us look into this term carefully. Taxable event basically means any transaction or occurrence that results in a tax consequence. মানে সোজা ভাষায় যদি আমরা বলতে চাই, যে কোনো অ্যাক্টিভিটি or transaction or any happening বা any occurrence যদি সেটা আমার ট্যাক্স লায়াবিলিটি অ্যারাইজ করে, তাহলে সেটাকে আমরা ট্যাক্সেবল ইভেন্ট বলবো। তো আমরা বেসিক্যালি ট্যাক্সেবল ইভেন্ট জানতে কেন চাইছি? বেসিক্যালি আমরা যদি সেই ট্যাক্সেবল ইভেন্ট বা যেই পয়েন্ট ইন টাইম যেটাতে আমার ট্যাক্স লায়াবিলিটি অ্যারাইজ হচ্ছে সেটা যদি না জানি, তাহলে কোন পয়েন্টে আমরা ট্যাক্স চার্জ করব? ঠিক আছে? তো এই ট্যাক্স চার্জ করার জন্য আমাদের ট্যাক্সেবল ইভেন্টটাকে কিন্তু জানতে হয়, এবং জিএসটির জন্য ট্যাক্সেবল ইভেন্ট হলো সাপ্লাই। ঠিক আছে? তো চলো এবার আমরা সাপ্লাই এর বিষয়টাতে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা দেখব যে সাপ্লাই আসার আগে কি সিস্টেম ছিল। সো ট্যাক্সেবল ইভেন্ট কি দিয়ে ট্রিগার হতো? ম্যানুফ্যাকচার, সেল বা সার্ভিস দিয়ে। এবার ম্যানুফ্যাকচার, সেল বা সার্ভিস দিয়ে যদি ট্রিগার হয়, তখন সেখানে কিছু কনফিউশন দেখা যেত রিগার্ডিং হোয়াট, কিছু ইন্টার রিলেটেড বিষয়গুলো, যেখানে হয়তো সার্ভিস আর ম্যানুফ্যাকচারের মধ্যে বেশি একটা ডিফারেন্স নেই বা সেল আর সার্ভিসের মধ্যে। ফর এক্সাম্পল রেস্টুরেন্ট বিজনেস, তুমি সেখানে সার্ভিস দেখবে না, সেখানে সেল দেখবে না, ম্যানুফ্যাকচার দেখবে, অনেক কিছুই আছে কম্বিনেশন সেখানে। তো কিছু কিছু এরকম আইটেম ছিল যেগুলোতে কনফিউশন অ্যারাইজ হতো। অন টপ অফ দ্যাট, ইচ অফ দিস আইটেমস বা এই যে ম্যানুফ্যাকচারের জন্য অন্য প্রভিশনস অলটুগেদার ছিল, সেলের জন্য অন্য প্রভিশন, সার্ভিসের জন্য অন্য প্রভিশন, তো খুব ঝামেলা ছিল আগে। But this has been totally removed by the term supply, which is introduced under GST. সো চলো এবার আমরা এই জিএসটি মানেটা কি বা এই সাপ্লাই এর মানেটা কি সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? সাপ্লাই এর ডেফিনেশন কিন্তু সিজিএসটি অ্যাক্ট সেকশন 7 সাবসেকশন 1 এ থেকে শুরু হয়েছে, মানে সেকশন 7 পুরোটাই হলো ডেফিনেশন অফ সাপ্লাই আন্ডার সিজিএসটি অ্যাক্ট 2017। এবার এখানে সাপ্লাই বলতে কি বোঝাচ্ছে? It is any sale, transaction, barter, exchange, license, rental, lease or disposal. মানে এই অ্যাক্টিভিটি গুলো যদি কভার করা হয়, that will be considered as a supply. ঠিক আছে? এই অ্যাক্টিভিটি গুলোকে কিন্তু থাকতে হবে। If any of these activities satisfy, this will be considered supply. But that is not the only condition. তার সাথে আরেকটা এসেনশিয়াল কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? বলা হয়েছে কি, এক্সিস্টেন্স অফ গুডস অ্যান্ড সার্ভিসেস মাস্ট বি দেয়ার। তারপর দেয়ার শুড বি এ কনসিডারেশন, হয়তো সেই কনসিডারেশনটা মনিটারিতে হতে পারে বা নন মনিটারি ফর্মে হতে পারে, বা কনসিডারেশনটা অ্যাট প্রেজেন্ট ইমিডিয়েট এক্সচেঞ্জ হয়েছে অথবা এগ্রিড টু বি এক্সচেঞ্জ, অ্যান্ড দিস অল আর ডান ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা চলো এই এসেনশিয়াল এলিমেন্টস গুলোকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। এখানে গুডস আর সার্ভিসেস ইজ প্রাইমারি ক্রাইটেরিয়া। এটা গুডস বা সার্ভিস যদি না থাকে তাহলে সাপ্লাই কনসিডার হবেই না। কনসিডারেশন মানে কি? পেমেন্ট। ঠিক আছে? হয়তো পেমেন্টটা মনিটারি হতে পারে বা নন মনিটারি হতে পারে, আর পেমেন্টটা হয়তো এই মুহূর্তে করেছে বা ফিউচারে পেমেন্ট করতে পারে। সো দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ কনসিডারেশন। আর all these things must be done, all these activities must be done in the course or furtherance of business, মানে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এগুলোকে করা হচ্ছে। ঠিক আছে? সো this will be the main criteria to determine supply. সো এটা মেইন ক্রাইটেরিয়াস। ঠিক আছে? চলো এবার এটা রিলেটেড কিছু কেস স্টাডি না করলে তো আমরা বুঝতে পারবো না, আর সিলেবাসে বলেছে সিম্পল কিছু কেস স্টাডি করতে হবে। সো লেট আস স্টার্ট ডিলিং উইথ দ্য ফার্স্ট কেস স্টাডি, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ফ্রম এনজিও। এনজিও থেকে মেডিকেল ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে ফ্রিতে, উইল দিস বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই? এবার দেখো ফ্রি বলেছে, তার মানে কনসিডারেশন নেই। ঠিক আছে? নেক্সট, আমাদের এখানে গুডস বা সার্ভিসেস যদি আমরা দেখি, সেটাও আমাদের আছে। ঠিক আছে? সার্ভিস নিশ্চয়ই দিচ্ছে। বিজনেস আছে কি এখানে? না, বিজনেস নয়, এনজিও তো বিজনেস করে না, নট ফর প্রফিট অর্গানাইজেশন, দ্যাট ইজ ওয়াই ইট উইল নট বি কনসিডার্ড অ্যাজ আ সাপ্লাই। ঠিক আছে? নেক্সট, আমাদের সার্ভিস যদি প্রোভাইড করা হয় এট এ ডিসকাউন্টেড রেট ফর আন্ডার প্রিভিলেজড,
ঠিক আছে। যদি আন্ডার প্রিভিলেজদের জন্য আমরা ডিসকাউন্টেড রেটে কোনো সার্ভিস দিচ্ছি, সার্ভিস আছে, ঠিক আছে। এবার কনসিডারেশন আছে কি? অবশ্যই আছে। ডিসকাউন্টেড রেটে আছে কিন্তু আছে, ঠিক আছে। আর এটা কি বিজনেস? অফকোর্স কিছু বিজনেস সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। সো দিস উইল কনস্টিটিউট আ সাপ্লাই বিকজ থ্রি মেইন ক্রাইটেরিয়াস আর স্যাটিসফাইড। ওকে, নেক্সট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গিভেন ফর লং টার্ম সোসাইটাল সার্ভিস। তুমি হয়তো লং টার্ম সোসাইটির জন্য সার্ভিস দিয়েছো, এবার তার বিনিময়ে তোমাকে একটা রিকগনিশন দেওয়া হচ্ছে, কিন্তু দিস ইজ জাস্ট অ্যান অ্যাওয়ার্ড। লেটস জাস্ট ফোকাস অন দি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড যে পেয়েছো এটাতে কোনো কনসিডারেশন আছে কি? কিছু এক্সচেঞ্জ আছে? নো। সো সিম্পলি দিস উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই, ঠিক আছে। নেক্সট, Messrs. A sold goods to B as part of regular transaction in exchange of cash. তো এখানে মেসার্স এ মানে কি? বিজনেস। আর বি মানে কি? কোনো হয়তো ক্রেতা হবে, ঠিক আছে। গুডস আছে কি? ইয়েস আছে। কনসিডারেশন আছে? ইয়েস। এক্সচেঞ্জ অফ ক্যাশ আছে। গুডস ও সার্ভিসেসও আছে, আর বিজনেসও আছে এখানে, ঠিক আছে। মেসার্স এ মানে কি? একটা ব্যবসা, ব্যবসাকেই তাই মেসার্স বলা হয়, M/S, ঠিক আছে। সো যেহেতু তিনটে ক্রাইটেরিয়া এখানে স্যাটিসফাই করছে, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই, ঠিক আছে। এবার আমাদের নেক্সট সেকশনটাতে যেতে হবে, সেকশন 7 সাবসেকশন 1 ডাবল এ। এই সেকশনটা কিন্তু পরে অ্যাড করা হয়েছে এবং এটার পেছনে ভেরি ইন্টারেস্টিং কেস স্টাডি একটা আছে, ঠিক আছে। তার জন্য আমাদের পার্সনের মিনিংটা জানতে হবে। ট্যাক্স ল অনুযায়ী পার্সন মানে কি? খালি ইন্ডিভিজুয়াল নয়, ইন্ডিভিজুয়াল ছাড়াও কোম্পানি, HUF, বডি অফ ইন্ডিভিজুয়ালস, অ্যাসোসিয়েশন অফ পার্সন, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনস, এরা কিন্তু সবাই কনস্টিটিউট করে পার্সনকে, ঠিক আছে। সো এখানে কি হয়েছিল, একটা কেস স্টাডিটা আগে আমি বলি, তারপরে উই উইল ডিসকাস দিস প্রভিশন। দিস কেস স্টাডি ইজ রিলেটেড টু ক্যালকাটা ক্লাব, এবং ক্যালকাটা ক্লাব অফকোর্স ইন কলকাতা আছে। ওদের মধ্যে কোনো একটা ইভেন্ট হয়েছিল যেখানে মেম্বার্সরা কিছু কেনাবেচা করেছে, ঠিক আছে। কিছু ট্রানজাকশনস, কিছু অ্যাক্টিভিটিস হয়েছে। এবার সরকার বলছে দিস অ্যামাউন্টস টু জিএসটি, ঠিক আছে, দিস অ্যামাউন্টস টু ট্যাক্সেবিলিটি। এটা তো একটা ট্যাক্সেবল ইভেন্ট, এখানে সাপ্লাই হয়েছে। ওরা বলছে, ক্যালকাটা ক্লাব বলছে, নো, দিস ডাজ নট অ্যামাউন্ট টু ট্যাক্সেবল ইভেন্ট, দিস ইজ নট সাপ্লাই। তো what is the reason that the Calcutta club gave? ওরা বলছে because members and its club, they are all same. ক্লাব ছাড়া মেম্বার কি করে হবে, আর মেম্বার ছাড়া ক্লাব কি করে হবে? তার মানে কি মেম্বার আর ক্লাব একই ব্যক্তি, তো নিজেদের মধ্যেই যদি কোনো ট্রানজাকশন হয়, একই ব্যক্তির মাঝে যদি ট্রানজাকশন হয়, সেটা কি করে সাপ্লাই হয়? তো এটা কোর্টে কেসটা গেল, তারপরে কোর্ট ওয়াজ অল ইন ফেভার অফ ক্যালকাটা ক্লাব, বাট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারস্টুড দ্যাট দেয়ার ইজ এ লুপ হোল। তখন ওরা কি করলো, they passed a provision, this provision with a retrospective effect from 2017. retrospective effect মানে কি? রুলটা পাস হয়েছে অনেক পরে, কিন্তু এর এফেক্টটাকে কনসিডার করা হচ্ছে একদম শুরু থেকে, ঠিক আছে। সো বাই দ্যাট প্রভিশন ওরা কি বললো, যে এনি সাচ অ্যাক্টিভিটি বিটুইন দ্য মেম্বার and the club will be considered as a supply, ঠিক আছে। তাই চলো এবার প্রভিশন গুলোকে দেখি। অ্যাক্টিভিটিস অর ট্রানজাকশনস বাই আ পারসন আদার দ্যান এন ইন্ডিভিজুয়াল। আদার দ্যান এন ইন্ডিভিজুয়াল মানে কি? তোমার আমার মধ্যে হলে কিন্তু সেটাকে কনসিডার করা হচ্ছে না, বাট আমাদের মধ্যে যদি হয়, and if we are in the club, মানে আমার আর ক্লাবের মধ্যে, তোমার আর ক্লাবের মধ্যে, ঠিক আছে, that will be considered as activity or transaction by a person, ঠিক আছে, to its member or its constituents or vice versa for deferred payment or valuable consideration, তখন কিন্তু সেটাকে কনসিডার করা হবে as a supply. So let us check the case study related to that. You have fixed your friend's computer and he paid you rupees 4,000. তুমি কম্পিউটার ভালো জানো, তাই তুমি কম্পিউটার ফিক্স করে দিলে তোমার বন্ধু, তার জন্য খুশি হয়ে তোমাকে 4,000 টাকা দিল। যদিও বন্ধুরা এক পয়সাও দেবে না, বাট কেস স্টাডির জন্য ধরো দিল, ঠিক আছে। তখন কি হবে? Will this be considered as a supply? No. Why? Because both are individuals. তোমরা কিন্তু কোনো ক্লাবের মেম্বার নয়, বা ক্লাবকে সার্ভিস দিচ্ছ না, বা কোনো কোম্পানিকে সার্ভিস দিচ্ছ না, ঠিক আছে, কোনো HUF নয়, ইউ আর জাস্ট ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালের মধ্যে ট্রানজাকশন গুলোকে কিন্তু, যদি সেটা বিজনেসের জন্য না হয়, দিস উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই, ঠিক আছে। নেক্সট, লেট আস চেক দিস। জাগরণ ক্লাব
organized a food festival for its members. Food festival organize করা আছে, ultimately ফ্রিতে তো কিছুই হবে না, পয়সা কড়ি তো দিতে হবে, মেম্বার্সরাই পয়সাটা বেয়ার করবে। So this event constitutes a transaction or an activity যেখানে নাকি ক্লাবটা প্রোভাইড করছে ফুড ফেস্টিভ্যাল ফর ইটস মেম্বার্স, তার মানে ক্লাব আর মেম্বারদের মাঝে ট্রানজাকশন হচ্ছে। সো দিস উইল বি কনসিডার্ড অ্যাজ সাপ্লাই, ঠিক আছে, বিকজ this is as per the provision of section 7 subsection 1 double a. Next, let us move to another section, section 7 subsection 1b. এটা এখানে কিন্তু একটু এক্সেপশনাল আইটেম অ্যারাইজ হচ্ছে। কি এক্সেপশনাল আইটেম, কেন এক্সেপশন বলছি, ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি অল ইম্পোর্টেশন অফ সার্ভিসেস ফর এ কনসিডারেশন whether or not in the course of furtherance of business will be considered as a supply। মানে এখানে ইম্পোর্ট হচ্ছে, এখানে আমার সার্ভিস থাকতে হবে, ঠিক আছে, আর কনসিডারেশন আছে, whether or not this whole activity is done for the business or not। দেখো আমাদের সাপ্লাই এর মেন কম্পোনেন্টের মধ্যে in the course of furtherance of business একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ছিল, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে বিজনেস মোটিভটা ইজ নট প্রাইমারি, ঠিক আছে, মেইন যে বিষয়টা কি ইম্পোর্ট আছে, সার্ভিস আছে আর কনসিডারেশন আছে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস কি হবে, দিস উইল স্টিল বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। চলো কেস স্টাডি করি, তাহলে একটু ডিটেলসে বুঝতে পারবো। মিস্টার এক্স ইনভাইটস এ জাপানিজ পার্টনার ফার্ম ফর ইনস্টলেশন অফ মেশিনারি ইন ইন্ডিয়া অ্যান্ড পেজ ₹40,000 ফর দ্য সার্ভিসেস। এটা বলা হয়নি যে জাপানিজ পার্টনারটা হি ফ্লিউ ব্যাক টু ইন্ডিয়া অ্যান্ড দেন হি গেভ দ্য সার্ভিস। ইনভাইট করেছে মানে কি, সে হয়তো একটা ইনভিটেশন পাঠিয়েছে, তুমি একটু হেল্প করো আমাকে। সে হয়তো যেহেতু পার্টনার ফার্ম, ঠিক আছে, তো ও কি করেছে, হয়তো অনলাইনে কিছু কনসালটেন্সি সার্ভিস করেছে, তার এগেনস্টে ওকে 40,000 ফর দ্য সার্ভিস দেওয়া হয়েছে। হোয়াট এভার দ্য কেস মে বি, ইট ইজ নট ক্লিয়ার, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট জাপানিজ পার্টনার বাইরে থেকে ওকে হেল্প করেছে, তার মানে কি দেয়ার ইজ এন ইম্পোর্ট, ঠিক আছে, কিসের ইম্পোর্টেশন হয়েছে, সার্ভিসের ইম্পোর্টেশন হয়েছে, অ্যান্ড দেয়ার ইজ অলসো কনসিডারেশন, ঠিক আছে। সো since it qualifies the criteria for section 7 subsection 1b, this will be considered as a supply. Okay, let us move to the next one. Mr. Y opts for software services from USA to download an optimizer for the PC for consideration. এবার দেখো মিস্টার ওয়াই কি করলো, ও ইউএস এর কোনো কোম্পানির কাছ থেকে কিছু সফটওয়্যার সার্ভিসেস নিল, কিছু অপটিমাইজার ডাউনলোড করলো পার্সোনাল কম্পিউটারের জন্য, আর তার জন্য টাকা দিল। তো এখানে আমাদের দেখতে হবে, ইজ দেয়ার এন ইম্পোর্ট, ইয়েস দেয়ার ইজ এন ইম্পোর্ট বিকজ ইউএসএ আর ইন্ডিয়া, ঠিক আছে। সার্ভিস, ইয়েস সফটওয়্যার সার্ভিসেস সে অ্যাভেল করেছে। ইজ দেয়ার এ কনসিডারেশন, ইয়েস। So this fits the criteria of supply, this will be considered as a supply. Let us move to the next one, section 7 subsection 1 c, এবং এটাও কিন্তু exceptional items এর মধ্যে পড়ছে। Why exceptional items? Because these items will be considered as a supply even when there is no consideration, মানে consideration নেই, will be considered as a supply। আচ্ছা, very interesting cases। চলো তাহলে দেখি কি হচ্ছে। এখানে অনেক কটা আইটেম আমি লিস্ট ডাউন করে দেব, ঠিক আছে, সেই আইটেমগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে, and then we will deal with each of these items separately in detail when we are doing the case study also, ঠিক আছে। চলো ফার্স্টে বলা হয়েছে কি পার্মানেন্ট ট্রান্সফার অর ডিসপোজাল অফ বিজনেস অ্যাসেটস অন উইচ আইটিসি ওয়াজ অ্যাভেলড। আইটিসির মানে আমি আগেও বলেছিলাম ইনপুট ট্যাক্স ক্রেডিট, ঠিক আছে। তো ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি কোনো গুডস এর উপরে বা কোনো অ্যাসেটস এর উপরে অ্যাভেল করে থাকে এবং সেই অ্যাসেটটাকে পার্মানেন্টলি ডিসলভ করে দেওয়া হচ্ছে বা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেটা হয়তো নিজের বিজনেসের জন্য নয়, ফ্রিতেই হয়তো সে কাউকে দিয়ে দিচ্ছে, ইভেন ইন দ্যাট কেস ইট উইল স্টিল বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই, ঠিক আছে। নেক্সট, supply between related person or distinct person as per section 25 in the course of business, ঠিক আছে। রিলেটেড পারসন আর ডিস্টিংক্ট পারসনের মিনিংটা জানতে হবে, সেটা আমরা একটু পরেই ডিটেলসে দেখছি। নেক্সট বলছি কি গিফটস বিটুইন এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি, এমপ্লয়ার এমপ্লয়ের মাঝে যদি কোনো গিফট থাকে, গিফট এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, সেটার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, সেটাও আমরা দেখবো, দ্যাট উইল কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই। সাপ্লাই অফ গুডস বিটুইন প্রিন্সিপাল এন্ড এজেন্ট, সেখানেও আমাদের দেখতে হবে প্রিন্সিপালের মানে কি, এজেন্টের মানে কি, এবং তাদের মাঝে সাপ্লাই অফ গুডস,
ঠিক আছে, সেই বিষয়টাকেও দেখতে হবে। ইম্পোর্টেশন অফ সার্ভিসেস ফ্রম এ রিলেটেড পারসন ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। এবার এখানে কি বলছে, ইম্পোর্টেশন অফ সার্ভিসেস, এখানে সার্ভিসের আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে। ঠিক আছে, so let us now take each of these items one by one and try to understand it through case study. ঠিক আছে, permanent transfer disposal of business assets on which ITC was availed। এবার এখানে কি করা হচ্ছে, কোনো কনসিডারেশন নেই, কিন্তু ডিসপোজ করা হচ্ছে মেশিনগুলোকে। ঠিক আছে, যেখানে ITC has been availed, will this be considered as a supply? Yes, this will be considered as a supply. Why? Because ITC has been availed on those old machines, বা ওই মেশিন যখন কেনা হয়েছিল তখন ITC অ্যাভেল করা হয়েছিল, আজকে এখন পুরনো হয়ে গেছে সেটাকে ডিসপোজ করে দিচ্ছে, বাট স্টিল ইট উইল কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই। ঠিক আছে, নেক্সট, donating old computers to NGO on which no ITC was availed। এবার দেখো কম্পিউটার গুলো অ্যাসেটস, ইয়েস, এখানে ডোনেশন করা হচ্ছে মানে কি কোনো কনসিডারেশন নেই, ওয়েল এন্ড ফাইন। আইটিসি ক্লেম করা হয়েছিল কি না, অ্যাভেল করা হয়নি। সিন্স আইটিসি ওয়াজ নট অ্যাভেলড, ইট উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। নেক্সট কেস স্টাডি, ডোনেটিং ওল্ড কম্পিউটার্স টু এনজিও অন উইচ আইটিসি ওয়াজ অ্যাভেলড। মানে ওল্ড কম্পিউটার, যে যখন কম্পিউটারগুলোকে নিউলি কেনা হয়েছিল তখন আইটিসি ক্লেম করা হয়েছিল। ঠিক আছে, এবং সেই কম্পিউটার যখন পুরনো হয়ে গেছে এদেরকে এনজিওর কাছে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো এখানে আইটিসি ক্লেম হয়েছে, ইয়েস, সো দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। Next, let us move to the next one, supply of goods between related or distinct persons। এখানে রিলেটেড আর ডিস্টিংক্ট পার্সনস এর ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে এবং তাদের মিনিংটাও বুঝতে হবে। বেসিক্যালি ডিস্টিংক্ট কথার অর্থ মানে কিন্তু যে দুটো সেপারেট ইন্ডিভিজুয়াল তেমন কিন্তু নয়, দুটো সেপারেট বিজনেস তেমনও কিন্তু নয়। ঠিক আছে, বিকজ ডিস্টিংশন, এখানে জিএসটির রুল অনুযায়ী ডিস্টিংশন সিম্পলি মিনস যে বিজনেস একটা হতে পারে, বাট ইফ দেয়ার আর ডিফারেন্ট রেজিস্ট্রেশনস, then different registrations will be considered as distinct businesses। ঠিক আছে, registration matters, business does not matter। so তুমি বলতে পারো তুমি একজন ব্যক্তি আগ্রা আর হায়দ্রাবাদ এই দুটো জায়গায় তোমার বিজনেস আছে, তোমারই বিজনেস দুটো জায়গায় তুমি করেছো, বাট ইফ ইউ আর ট্রাইং টু মুভ সাম গুডস ফ্রম আগ্রা টু হায়দ্রাবাদ, it will constitute as a supply। কেন, কারণ কি জিএসটি রুল অনুযায়ী in different states you must have different GSTIN numbers। ঠিক আছে, GSTIN যেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট হবে, যেহেতু ডিফারেন্ট নাম্বারস, ডিফারেন্ট নাম্বারের মাঝে যদি তোমার সাপ্লাই থাকে, তুমি নিজের এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় তুমি গুডস ট্রান্সফার করছো, অবভিয়াসলি টাকা তো তুমি নিজেকে নিজে থরি দেবে, তো ইন দ্যাট কেস ইট উইল স্টিল কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই। ঠিক আছে, সো দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিস্টিংক্ট person। ঠিক আছে, next let us try to understand related persons। related person কারা, any officer or director of one business is the officer or director of another business। এবার দেখো ডাইরেক্টর দুটো বিজনেসের আমি হতেই পারি, ঠিক আছে, অফিসারও আমি দুটো বিজনেসের হতেই পারি। ঠিক আছে, সো এদের মাঝে যদি কোনো ট্রানজাকশন থাকে, ঠিক আছে, অফিসার অফ ওয়ান বিজনেস অর ডাইরেক্টর অফ অ্যানাদার বিজনেস, একই ব্যক্তি দুটো আলাদা ক্যাপাসিটি ট্রানজাকশন করছে, of course that will consider it as a supply even though there is no consideration। business legally recognized as partners, ধরো পার্টনার কারোর অন্য বিজনেস, তোমার অন্য বিজনেস, দুটো বিজনেস অ্যাকচুয়ালি পার্টনার্স, তোমরা পার্টনারশিপে কাজ করো, তো অবভিয়াসলি কিছু কিছু এমন ট্রানজাকশন হবে যেখানে হয়তো তুমি কোনো টাকা দেবে না বা ও টাকা নেবে না, বিকজ দুজনেই তো লাভ হচ্ছে না একই সাথে বিজনেস পার্টনার বলে। ইন দ্যাট কেস দিস উইল স্টিল কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। অ্যান এমপ্লয়ার অ্যান্ড অ্যান এমপ্লয়ি, ওদের মাঝে যদি কোনো আলাদা এরকম ট্রানজাকশনস হয়। নেক্সট, এনি পার্সন হু হোল্ডস অ্যাট লিস্ট 25% শেয়ারস, এই ক্রাইটেরিয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যদি কোনো ব্যক্তি একটা কোম্পানির উপরে 25% স্টেক হোল্ড করে, ইন দ্যাট কেস ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ কি বলবো রিলেটেড পার্সন। তো সেই কোম্পানি আর সেই পার্সনের মাঝে যখনই কোনো transaction হবে, in that case it will be related party transaction even though when there is no consideration। next, one of them controls the other directly or indirectly, মানে একজন ব্যক্তি বা একটা কোম্পানি অন্য একটা কোম্পানিকে directly বা indirectly control করছে, just for example holding company a subsidiary company। ঠিক আছে, in that case it will be considered as related party।
নেক্সট, যদি কোনো কমন কন্ট্রোল বা ম্যানেজমেন্টের আন্ডারে থাকে, ধরো বিজনেস এ আর বিজনেস বি আছে, দুটো সেপারেট বিজনেস অল টুগেদার, একে অপরের সাথে হয়তো কোনো তেমন ডাইরেক্ট রিলেশনশিপ কিছুই নেই, ঠিক আছে, বাট অন দি আদার হ্যান্ড কোম্পানি সি ইজ দ্য ওনার অফ কোম্পানি এ অ্যাজ ওয়েল এজ কোম্পানি বি। তো যেহেতু কোম্পানি সি ওনস বোথ অফ দেম, তার মানে কি থার্ড পার্টির কাছে দুজনেরই কন্ট্রোল আছে। ইন দ্যাট ওয়ে এ এন্ড বি বিকামস রিলেটেবল পার্টিস। নেক্সট, এন্টিটিস টুগেদার কন্ট্রোল অ্যানাদার এন্টিটি, ঠিক আছে, একসাথে এ আর বি মিলে ধরো ডি কে কন্ট্রোল করছে। সো বি আর ডির মাঝেও যদি কোনো ট্রানজাকশন হয়, দ্যাট উইল বি রিলেটেড পার্টি ট্রানজাকশন, ঠিক আছে। সো এন্টিটিস টুগেদার কন্ট্রোল অ্যানাদার এন্টিটি, এ আর ডির মাঝেও হলে তখন সেটাও রিলেটেড পার্টি ট্রানজাকশন হয়ে যাবে। প্রোমোটার্স অর ম্যানেজারাল পার্সনস আর মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। বেসিক্যালি বলা হচ্ছে প্রোমোটার্স কারা, যারা ফাউন্ডিং মেম্বার্স, যারা কোম্পানিকে তুলে ধরতে সাহায্য করেছে, আর ম্যানেজারিয়াল পার্সনস কারা, যারা নাকি এমপ্লয়িজ বাট ইন হাই পোস্টস, ঠিক আছে। তো ওদের মাঝে যদি কোনো এরকম ট্রানজাকশন হয়, দে আর অ্যাকচুয়ালি দ্য মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি, বাট যেহেতু ওদের মাঝে কোনো ট্রানজাকশন হচ্ছে আর এটা কোম্পানিকে বেনিফিট করছে ইন ওয়ান অর দি আদার ওয়ে, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ রিলেটেড পার্টি ট্রানজাকশন। Now let us take the case studies and deal with them one by one. Mr. M transferred printers to company X. Mr. M is a director of X. দেখো, একজন ডাইরেক্টর যদি নিজের কোম্পানিতে জাস্ট বিনামূল্যে নিজের প্রিন্টার দেয়, সেটা তো নিজের স্বার্থের জন্য, কোম্পানির স্বার্থের জন্যই হচ্ছে। ইন দ্যাট কেস দিস উইল বি কনসিডার্ড as supply because they are related parties, ঠিক আছে। নেক্সট, let us take another case study. Transaction between Mr. P of company ABC Limited and Mr. J, where Mr. P is CEO and Mr. J holds 5% of shares. মানে P আর J এর মাঝে ট্রানজাকশন হচ্ছে। P কোন ক্যাপাসিটিতে ট্রানজাকশন করছে? সিইও অফ দ্য কোম্পানি, ঠিক আছে, কোম্পানির জন্য ট্রানজাকশন করছে। আর মিস্টার জে কে, যার 5% শেয়ার হোল্ডিং আছে। রুল আমাদের বলছে কি 25% থাকলে দেন রিলেটেড পার্টিস, সো এখানে 5%, দিস ইজ নট এ সাপ্লাই। Let us take another case study. Transaction between Mr. P of company ABC Limited and Mr. J, where Mr. P is CEO and Mr. J holds 5% of shares himself and 20% of shares in ABC Limited through his own company JKL Limited. এখানে দেখো মিস্টার জে ডাইরেক্টলি তো 5% ওন করছে এবিসি লিমিটেডে, বাট মিস্টার জে এর আলাদা একটা কোম্পানি আছে, যেই কোম্পানিটা আরো 20% শেয়ার ওন করছে কোম্পানি এবিসি লিমিটেডে, ঠিক আছে। তার মানে মিস্টার জে ডাইরেক্টলি 5% আর ইনডাইরেক্টলি 20%, তার মানে টোটালি কত ও হোল্ড করছে? 25% স্টেক। ইন দ্যাট কেস দিস উইল বি কনসিডার্ড অ্যাজ আ সাপ্লাই। নেক্সট, গিভস বিটুইন এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি। বেসিক্যালি এমপ্লয়ার আর এমপ্লয়ের মাঝে যদি কোনো গিফট এক্সচেঞ্জ হয় of value greater than 50,000, then this will be considered as a supply. Below 50,000 থাকলে তখন কিন্তু কোনো ঝামেলা নেই, ঠিক আছে। So let us now do case study based on this. A very simple one. Employer gives his best employee rupees 65,000, 50,000 এর উপরে, so this will be considered as a supply. Next আরেকটা কেস স্টাডি দেখি। এমপ্লয়ার প্রোভাইডস ফর দ্য ভ্যাকেশন অফ এমপ্লয়ি কস্টিং রুপিস 35,000। এমপ্লয়ার প্রোভাইড করছে কিসের জন্য? এমপ্লয়ির ভ্যাকেশনের জন্য ওকে গিফট দিয়েছে 35,000 রুপিস, ঠিক আছে। যেহেতু এটা বিলো 50,000, it will not be considered as a supply. Now, supply of goods between principal and agent. Let us try to understand the term principal and agent. Basically, principal কারা? যারা main business owner, আর agent কারা? যারা facilitate করছে, ঠিক আছে। এবার সাপ্লাই অফ গুডস বিটুইন প্রিন্সিপাল এজেন্ট, এই বিষয়টাকে কিন্তু আমাদের দেখতে হবে। এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট লেট আস হ্যাভ দ্য হোপ যে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো। এখানে কোন বিষয়টাকে আমরা মেইন কেন্দ্র করে এখানে কনসিডার করছি? প্রিন্সিপাল অফ গুডস বিটুইন সাপ্লাই অফ গুডস বিটুইন প্রিন্সিপাল এন্ড এজেন্ট। প্রিন্সিপাল যে মেইন ওনার, আর এজেন্ট হলো যে ওকে হেল্প করছে, ঠিক আছে। এখানে গুডসটাকে কিন্তু খালি আমরা কনসিডার করব, নট দ্য সার্ভিসেস। তো সার্ভিসটাকে আমরা এখানে কনসিডার করছি না, অনলি গুডস। খুব ভালো। এবার কি বলছে এখানে? রিলেশনশিপটা কি দেখতে হবে এদের মাঝে? এজেন্ট
sell on behalf of principal, আর এজেন্ট রিসিভস অন বিহাফ অফ প্রিন্সিপাল। যদি এই দুটো কাজ করে তাহলে সে এজেন্ট হতে পারে, ঠিক আছে। এবং এই এজেন্টের রিলেশনশিপের মধ্যে মেন ক্রাইটেরিয়াটা কি, যে এজেন্ট যদি নিজের নামে ইনভয়েস বানায়, ইন দ্যাট কেস যেই গুডসটা প্রিন্সিপালের এজেন্টের মাঝে ডেলিভার হয়েছিল, দ্যাট উইল কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই। বাট এজেন্ট যদি ইনভয়েসটা নিজের নামে না বানায়, প্রিন্সিপালের নামে বানায়, তাহলে প্রিন্সিপাল থেকে যদি কোনো গুডস এজেন্টের কাছে যায়, দ্যাট উইল নট কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই। ঠিক আছে? Let us now try to understand this with the help of an example. A painter engages an agent to sell his painting. The agent sells it under his own name and issues bill in his own name. এজেন্ট দেখো ইনভয়েসটা কার নামে ইস্যু করেছে, পেন্টারের নামে করেনি, নিজের নামে করেছে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস দ্য ডে ওয়েন দ্য পেন্টার gives the পেন্টিং টু দি এজেন্ট, মানে যখনই ট্রান্সফার করেছিল ফর সেলের জন্য, সেই ডেতে দিস উইল বি কনসিডার্ড অ্যাজ আ সাপ্লাই। মানে ট্যাক্সেবল ইভেন্ট সেদিন হবে, নট অন দ্য ডে অফ দ্য সেল, সেদিনই অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট, if the agent sells it under the name of principal and prepares bill on behalf of the principal, আবার সেই পেন্টার আর এজেন্টের কথাটা ভাবো, যেখানে এজেন্ট সেল করেছে বাট নিজের নামে নয়, ঠিক আছে, প্রিন্সিপালের নামে। ইন দ্যাট কেস দ্য ডে যখন প্রিন্সিপাল বা সেই পেন্টার নিজের পেন্টিংটাকে এজেন্টের কাছে দিয়েছিল, দ্যাট উইল নট কনসিডার অ্যাজ এ সাপ্লাই। ইন দ্যাট কেস সাপ্লাই কবে হবে, যেদিন অ্যাকচুয়ালি সেল হয়েছে। সো এই যে সাপ্লাই অফ গুডস বিটুইন প্রিন্সিপাল এন্ড এজেন্টের জন্য, সেই সাপ্লাইটাকে উইল নট বি কনসিডার অ্যাজ সাপ্লাই, ঠিক আছে। সেই ট্রান্সফার অফ গুডস উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। নেক্সট, agent receives goods on behalf of the principal and accepts invoice in his own name. কার নামে এজেন্টটা ইনভয়েসটা লিখছে, নিজের নামে, ঠিক আছে। ওদের মধ্যে অলরেডি এজেন্সি আর প্রিন্সিপালের রিলেশনশিপ আছে, তাই এনি ট্রান্সফার অফ গুডস যখন ওটা রিসিভ করে যখন এটাকে ট্রান্সফার করবে প্রিন্সিপালের কাছে, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। Let us look to the next one, importation of services without consideration. আমাদের এখানে কি হচ্ছে, ভারতে যখন আমরা সার্ভিস নিয়ে আসছি, ঠিক আছে, তখন কি করা হচ্ছে, এখানে ইম্পোর্ট করা হচ্ছে, সার্ভিস ইম্পোর্ট করা হচ্ছে, বাট উইদাউট কনসিডারেশন, টাকা পয়সা নেই, ঠিক আছে। এরকম কি হতে পারে আমরা ইম্পোর্ট করব উইদাউট এনি কনসিডারেশন? ইয়েস, থ্রু এ কেস স্টাডি উই উইল আন্ডারস্ট্যান্ড দিস। কেস স্টাডিটা কি বলছে, লিগাল কনসালটেন্সি সার্ভিসেস রেন্ডার্ড বাই হেড অফিস অ্যাট ইউনাইটেড কিংডম টু ব্রাঞ্চ অফিস অ্যাট ইন্ডিয়া ফ্রি অফ কস্ট। ভাবো একটা বিজনেস আছে এবং তার সেই বিজনেসটা ধরো ইউনাইটেড কিংডমে আছে, ঠিক আছে, এবং তার হেড অফিসও ওখানে। এবার একটা ব্রাঞ্চ ধরো ভারতেও আছে, ঠিক আছে। এবার যখন হেড অফিস ব্রাঞ্চকে কোনো সার্ভিস দিচ্ছে, তার বিনিময়ে কি টাকা নেবে? একই তো কোম্পানি, আবার কেন টাকা হেরফের করবে, তাই তো। তাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে সেম সিচুয়েশনটা এখানে কিন্তু অ্যারাইজ করেছে। কি হয়েছে এখানে, আমাদের হেড অফিস সেখান থেকে কিন্তু ব্রাঞ্চের কাছে কিছু লিগ্যাল কনসালটেন্সি সার্ভিসেস গেছে। এবার দেখো, ইজ দেয়ার এন ইম্পোর্ট অফ সার্ভিস? ইয়েস। ইজ দেয়ার কনসিডারেশন? নো। নাও will this be considered as supply? Yes, because importation of services without consideration will be considered as supply. Next, family relative settled in USA as software engineer provides software services to father's office in India for free. Let's talk about a father and son. বাবা হয়তো ইন্ডিয়াতে কাজ করছে, তার ছেলে ইউএসএ তে সেটেলড অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবার ওর বাবা অফিসে গিয়ে দেখলো যে কিছু কম্পিউটারের সমস্যা হয়েছে। এবার কম্পিউটারে বেস্ট সাহায্য কে করতে পারে, ওর ছেলেই করতে পারে, কিন্তু ওর ছেলে তো ইউএসএ তে আছে। ফোন করলো ওর ছেলেকে, যে ভাই ছেলে দেখ এই অবস্থা, তুই একটা কাজ কর না, তুই তো জানিস এগুলো, একটু হেল্প করে দে। এবার এটা কিসের কম্পিউটার, ওর বাবার কম্পিউটার নয়, কিন্তু এটা কিন্তু অফিসের কম্পিউটার, ঠিক আছে। তো যেই মুহূর্তে ওই ছেলেটা কোনো সার্ভিস দিচ্ছে ওই অফিসকে বাই ফিক্সিং দ্য কম্পিউটার্স অনলাইনেই, ঠিক আছে, তখন কিন্তু দিস উইল বি কনসিডার্ড এজ ইম্পোর্ট অফ সার্ভিসেস উইদাউট কনসিডারেশন and this will be considered as a supply, ঠিক আছে। so this is what we have seen in the term supply till now. এছাড়াও আরো কিন্তু supply এর অনেক কটা মিনিং আছে, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব।
But I want you to do two things. Firstly, write down the notes in a detailed manner. ঠিক আছে? Rewatch the video because the more you watch the more it will be clear to you. ঠিক আছে? And of course buy books in order to study this. বই আরো অনেক কটা illustration পাবে that will help you understand it at a greater length. ঠিক আছে? But for today that will be all. Thank you so much. This is the end of the class for today. Have a good day.